আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, মারুফা একাডেমিতে আপনাকে স্বাগতম। সঙ্গে আমি মারুফা। আজকে ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, যেটা বিসিএস, নিবন্ধন, প্রাইমারি সহ অন্যান্য একাডেমিক সকল ক্লাসের জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা সবাই ছোটবেলা থেকে অবগত হই, তারপরেও যখন পরীক্ষায় আসে আমরা কিন্তু বারবার ভুল করে ফেলি। তাই আজকে যারা আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে খুব ভালো ধারণা নেই, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি খুব সুন্দর একটা ধারণা পাবেন বলে আমি আশা করছি ইনশাল্লাহ। তো তাহলে শুরু করি। পার্টস অফ স্পিচ আমরা একটু ডিটেইলে শিখি। পার্টস মানে কি? অংশ। অফ মানে এর, আর স্পিচ অর্থ বাক্য। তার মানে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ, বাক্যের অংশ। এখন আমরা একটু বাংলা দিয়ে বোঝার চেষ্টা করব। পার্টস অফ স্পিচ যাকে বলা হয়, বাংলায় তার নাম হলো পদ প্রকরণ। পদ প্রকরণ করণ। আমরা যারা বাংলা একটু বেশি ভালো পারি, আমাদের কিন্তু ইংলিশের সাথে কম্পেয়ার করে পড়লে বুঝতে অনেক সুবিধা হয়। তো বাংলায় যাকে বলা হয় পদ প্রকরণ, ইংলিশে কিন্তু তাকেই বলা হয় পার্টস অফ স্পিচ। দেখুন, পদ প্রকরণ বা পার্টস অফ স্পিচ বোঝার জন্য আমি বাংলায় কিছু শব্দ লিখি। আমরা একটু বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখুন, আমি এখানে লিখলাম মনে করুন যে নিপা। নিপা। তারপরে মনে করুন এখানে আমি লিখলাম বই, এখানে লিখলাম আমি পড়ি, পড়ে, পড়ে। দেখুন, আমরা এখন এটা কিন্তু কারো বুঝতে অসুবিধা নেই। আমি যদি জিজ্ঞাসা করি নিপা কি, আপনি কিন্তু বলবেন একটা ওয়ার্ড বা শব্দ। আমি যদি বলি বইটা কি, আপনি বলবেন অবশ্যই একটা শব্দ। যদি বলি পড়ে, অবশ্যই একটা শব্দ। তাহলে দেখুন, নিপা একটা শব্দ, বই একটা শব্দ, পড়ে একটা শব্দ। এই তিনটা শব্দকে আমি কি করব? এবার একটা বাক্যের মধ্যে আনবো। আমি লিখলাম নিপা বই পড়ে, পড়ে। দেখুন, কমপ্লিট একটা বাক্য হয়েছে। নিপা বই পড়ে। এবার কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি এখানে নিপা কি, আপনি কিন্তু আর একে শব্দ বলতে পারবেন না। আপনাকে কি বলতে হবে? এখানে নিপা একটা পদ, বই একটা পদ, এবং পড়েও একটা পদ। তাহলে কি দাঁড়ালো এসে? যে আলাদা আলাদা শব্দ যখন বাক্যের মধ্যে এসে একটা বাক্য গঠন করে, তখন কিন্তু আমরা তাকে পদ বলি। মানে পার্টস অফ স্পিচ যদি আমাকে শিখতে হয়, আমাকে পদটা কিন্তু আগে চিনতে হবে। তো দেখুন, আলাদা আলাদা শব্দ যখন একটা বাক্যের মধ্যে এসে একটা পূর্ণাঙ্গ, একটা কমপ্লিট বাক্য গঠন করে, তখন কিন্তু তাকে বলা হয় একটা পূর্ণাঙ্গ একটা বাক্য বলা হয়। আর সেই আলাদা আলাদা শব্দগুলোকে কিন্তু বলা হয় এক একটা পদ। এখন আমরা কি বলবো? যে এই যে উদাহরণটার মাধ্যমে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ অথবা পদ প্রকরণের সংজ্ঞাটা আমরা বুঝে ফেললাম। কিরকম হবে সংজ্ঞাটা এরকম হবে। আপনারা যদি কেউ লিখতে চান, তাহলে আমার বলার সাথে সাথে কথাগুলো পজ করে করে লিখে ফেলবেন। এরকম ভাবে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ এক একটা পদ বা পার্টস অফ স্পিচ। মানে একটা বাক্য কিন্তু একটা দুইটা পদ দিয়ে হয় না, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পর্যন্ত পদ দিয়ে হয়ে থাকে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি, অবশ্যই অর্থবোধক শব্দ হতে হবে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পদ বা পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে আশা করছি পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ কি আমরা এটা ভালোভাবে বুঝতে পারলাম। এখন
তাহলে কি বলা যায় যে বাংলায় যাকে পদ প্রকরণ বলা হয়, ইংলিশে তাকেই পার্টস অফ স্পিচ বলা হয়। এখন এই পদ প্রকরণ আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে, পুরাতন যে বইটা আছে সেই বোর্ড বইয়ে কিন্তু পদ প্রকরণ ছিল 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। কিন্তু বর্তমানে পদ প্রকরণ বর্তমান নবম দশম শ্রেণীর নতুন বইতে কিন্তু 8 প্রকার করা হয়েছে। 8 প্রকার কেন করা হয়েছে? কারণ এই পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার। পুরাতন গ্রামার সহ বর্তমানে এটাও চলছে যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা এটা সকলে কিন্তু জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তো এই যে 8 প্রকার, এই 8 প্রকারের সাথে মিল রেখে বর্তমান বাংলা ব্যাকরণেও পদ প্রকরণ 8 প্রকার করা হয়েছে। মানে হুবহু এই যে 8 প্রকারের বাংলাটা ইংলিশে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বর্তমানে মডার্ন গ্রামারে পার্টস অফ স্পিচকে 11 প্রকার ধরা হয়। কিরকম? আগে যে 8 প্রকার ছিল তার সাথে আর 3 প্রকার যোগ করা হয়েছে, সমান সমান 11 প্রকার। মানে আগের যে 8 প্রকার ছিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এর সাথে আর 3টা হচ্ছে আর্টিকেল, ডিটারমিনার আর নাম্বার। এই 11টাকে এখন পার্টস অফ স্পিচ বা অড ক্লাস বলা হয়। অড ক্লাস, পার্টস অফ স্পিচ বা অড ক্লাস বলা হয়। এখন এই যে পার্টস অফ স্পিচ আমরা ধরে নিই পুরাতন গ্রামার অনুসারে 8 প্রকার, আমরা 8 প্রকারই ধারাবাহিকভাবে আলোচনা করব। কিন্তু একটা ভিডিওতে পুরো 8 প্রকার সম্পর্কে আলোচনা করা মোটেও সম্ভব না। তাই আমরা ভেবেছি পার্টস অফ স্পিচ যেহেতু গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং প্রত্যেক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে, তাই যারা বিগিনার, একেবারে কিছুই বোঝে না পার্টস অফ স্পিচ সম্পর্কে, তাদের জন্য আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কয়েকটি ধারাবাহিক ভিডিও তৈরি করব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম ক্লাসটি নিব ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ মারুফ একাডেমির সাথে থাকবেন, এরকম নতুন নতুন অনেক ভিডিও আপনারা পেতে থাকবেন বলে আশা করছি। তো আমরা আজকে পার্টস অফ স্পিচের প্রথম প্রকার নাউন নিয়ে আলোচনা করব। যে 8 প্রকার, 8 প্রকারের প্রথম প্রকার নাউন। আমরা সকলে এটা জানি, নাউন। এখন এই নাউনটা যতই সহজ মনে হয় না কেন, এটা কিন্তু বেশ একটু জটিল না বুঝতে পারলে। তবে যদি আজকে মন দিয়ে ক্লাস করেন, আশা করছি আপনার নাউন সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। নাউন শব্দের অর্থ বিশেষ্য বা নাম। এখন আমরা একটু নাউনটা একটু গতানুগতিকের বাইরে এসে জানার চেষ্টা করব। ধরুন এই যে আপনি আমার ক্লাসটা দেখছেন, এই যে একটা বোর্ড দেখছেন, এই জিনিসটার নাম কিন্তু বোর্ড। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটার নাম বোর্ড, মানে এটা একটা নাউন। এই যে মার্কারটা দিয়ে আমি লিখছি, এর নাম আছে, এটার নাম মার্কার, তাহলে এটা একটা নাউন। এবং আমি যে ক্লাস নিচ্ছি, আমারও একটা নাম আছে, আমার নাম মারুফা। আপনি যে ক্লাস দেখছেন, আপনারও নিশ্চয় একটা নাম আছে। তাহলে কি বোঝা গেল? যে পৃথিবীর জন্মের পরে আমরা এই 2 চোখ দিয়ে যা কিছু দেখি, তার প্রত্যেকের কিন্তু একটা করে নাম থাকে। এই জগতে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুরই নাম আছে, আর এই নামই হলো নাউন। তাহলে পৃথিবীতে কিন্তু নাউনের সংখ্যাই বেশি। এখন ক্লিয়ার হয়ে গেল যে নাউন মানে আমরা যা কিছু দেখি তার একটা নাম থাকে, সেই নামই হলো নাউন। মানে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, একটা নামবাচক শব্দই হচ্ছে নাউন। এখন এই নাউনকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে কনক্রিট, আর 2 নম্বরে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। মানে নাউনকে মূলত এই 2 ভাগে ভাগ করা হয়, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। এই কনক্রিট মানে হচ্ছে বস্তুবাচক,
বস্তুবাচক, আর অ্যাবস্ট্রাক্ট মানে ভাব বা গুণবাচক। গুণবাচক। এই কনক্রিটের অস্তিত্ব থাকে, মানে এর বাহ্যিক অস্তিত্ব থাকে, আমরা এই কনক্রিটটাকে দেখতে পাই, ধরতেও পাই, ছুঁতে পাই, কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্ট, একে কিন্তু আমরা শুধু ফিল করি, মানে এটাকে দেখতেও পাই না, ধরতেও পারি না, ছুঁতেও পারি না। এই যে কনক্রিট, এই কনক্রিটকে আবার 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে প্রপার নাউন, প্রপার। 2 নম্বরে বলা হয় কমন। 3 নম্বরে বলা হয় কালেকটিভ। 4 নম্বরে বলা হয় ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। এই প্রপার মানে হচ্ছে বিশেষ নামবাচক। বিশেষ নামবাচক বিশেষ্য, অর্থটাও একটু মনে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে খুব সুবিধা হবে। কমন অর্থ জাতি, জাতি নামবাচক। কালেকটিভ মানে সমষ্টি, সমষ্টি নামবাচক। আর ম্যাটেরিয়াল মানে বস্তু নামবাচক। বাচক। দেখুন, এরা কিন্তু কনক্রিট একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট একটা নাউন। এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। এই প্রপার মানে হচ্ছে বিশেষ নাম, মানে একটা পার্টিকুলার নামকে বোঝানো হয়, স্পেসিফিক একটা নির্দিষ্ট নামকে বোঝানো হয়। কমন একটা জাতি, একটা পুরো জাতিকে বোঝানো হয়। এবং কালেকটিভ হচ্ছে সমষ্টি, একত্রিত বোঝানো হয়, নাম, এরা কিন্তু সব নাম। ম্যাটেরিয়াল বস্তুবাচক নাম। এখন ইন টোটাল নাউন তো 2 প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। এই কনক্রিট আবার 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। এই 4 প্রকার আর এই অ্যাবস্ট্রাক্টকে নিয়ে নাউন মোট 5 প্রকার। নাউন 5 প্রকার। তাহলে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, টোটাল 5 কাইন্ডস। তাহলে নাউন হলো মোট 5 প্রকার। এখন আমরা একটা একটা করে জানার চেষ্টা করব। পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় তার আগে আমরা এটা বেসিক থেকে জানবো যে প্রপারটা কি, কমনটা কি, কালেকটিভ কি, ম্যাটেরিয়াল কি এবং অ্যাবস্ট্রাক্ট কি। তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় যেভাবে হয় আমরা সেভাবে বুঝতে পারবো। আর সাধারণত নিবন্ধনে প্রাইমারিতে এরকম ভাবে প্রশ্ন হয় যে নিচের কোনটি প্রপার, কোনটি কমন, কোনটি কালেকটিভ, কোনটি ম্যাটেরিয়াল, কোনটি অ্যাবস্ট্রাক্ট। তো আমরা অনেক মানে গভীর থেকে এবং বেসিক থেকে জানার চেষ্টা করি। চলুন আমি প্রপার নাউন আর কমন নাউন একভাবে আমরা মানে একই সাথে শেখার চেষ্টা করব, তাহলে আমাদের কিন্তু কম্পেয়ার করে যদি পড়ি আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি এখানে লিখলাম প্রপার আর এখানে লিখলাম কমন। দেখুন, খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি আগে এখানে এই প্রপারের একটু জাস্ট ছোট্ট একটা সংজ্ঞা লিখি যে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও স্থানকে বোঝায়। আর এই কমনটা কি? কমনটা হলো নির্দিষ্ট নয় বরং সম্পূর্ণ
জাতি কে বোঝায় বোঝায় তাহলে কি দাঁড়ালো? প্রপার হচ্ছে নির্দিষ্ট ব্যক্তিবস্তু বা স্থানকে বোঝাবে, পার্টিকুলারলি বোঝাবে, মানে একদম একজনকেই বোঝাবে, নির্দিষ্ট। আর কমন নির্দিষ্ট করে কাউকে বোঝাবে না, কিন্তু একটা পুরো একটা সমগ্র একটা জাতিকে বোঝাবে। যেমন খুব মানে আমরা খুব সুন্দরভাবে ছোট ছোট উদাহরণের মাধ্যমে বেসিকটা ক্লিয়ার করে ফেলবো। আমি বললাম নিপা। এখন নিপা একটা মেয়ে, নিপা কিন্তু একটা মেয়ে। মনে করুন আমি নিপা, তো আমি একটা মেয়ে, আমার একটা সাধারণ নেম আছে, সেটা হলো গার্ল। গার্ল নিপা বললে কিন্তু মনে করুন আমার নাম নিপা, শুধু আমাকেই বোঝাবে, মানে নিপা নামের মেয়েটাকে বোঝাবে। কিন্তু আমি যখন গার্ল বলবো তখন এই পুরো বিশ্বে যত মেয়ে আছে সকলকে বোঝাবে। তাহলে বুঝতে পারছেন যে এখানে কিন্তু নিপা বলতে পার্টিকুলার একজনকে বুঝিয়েছে, কিন্তু গার্ল বলতে এরকম নিপা, তমা, ফাতিমা, এরকম দুনিয়ায় যত নামের মেয়ে আছে সব মেয়েকে এই গার্ল দিয়ে বোঝায়, মানে পুরো জাতিকেই বোঝায়। এরপরে আমি আরেকটি উদাহরণ বললাম নিলয়। নিলয় মনে করুন আমার একটা স্টুডেন্ট, ছাত্র। এখন এই ছাত্র মনে করুন নিলয় একটা ছেলে, শুধু নিলয়কেই বোঝাচ্ছে। এখন এই নিলয়, নিলয়ের আরেকটা পরিচয় আছে, নিলয় তো নিশ্চয়ই মেয়ে না, ছেলে, তার মানে নিলয় হচ্ছে একটা বয়। এখন বয় বলে কি শুধু নিলয়কে বোঝাবে? নয়, কিন্তু পুরো বিশ্বে যত ছেলে আছে বয় বলতে কিন্তু পুরো বিশ্বের ছেলেকে বোঝায়, কিন্তু নিলয়, জাহেদ, তন্ময় এদের দিয়ে কিন্তু সেই পার্টিকুলার তাকেই বোঝায়। তাহলে কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হওয়ার কথা প্রপার এবং কমন। আমরা আরো কিছু উদাহরণ দেখি। আমি বললাম রোজ। আমরা জানি রোজ মানে তো গোলাপ, গোলাপ। এখন রোজ কিন্তু শুধু গোলাপকেই বোঝায়, আরো কিন্তু পৃথিবীতে কত ফুল আছে, জবা, বেলি, শিউলি, কত কিছু আছে। আমি কিন্তু এখানে স্পেসিফিকলি রোজ, গোলাপকেই বুঝিয়েছি, কিন্তু বিশ্বে কিন্তু আরো অনেক ফুল আছে। আমরা যদি ফ্লাওয়ার বলি, ফ্লাওয়ার যখন বলবো তখন কিন্তু এই পুরো বিশ্বে যত ফুল আছে সকল ফুলকে বোঝাবে। তাহলে দেখুন এই যে উদাহরণে ইসের সাথে, সংজ্ঞার সাথে কিন্তু কত সুন্দর আপনারা বুঝতে পারছেন। এরপর আমি এই উদাহরণগুলো একটু মুছে আমি আরো কিছু উদাহরণ দিই। মনে করুন আমি বললাম আমি এখন খুলনা থেকে ক্লাস নিচ্ছি, মনে করেন আমি লিখলাম খুলনা। এখন এই খুলনা, খুলনা একটা স্থান, এটা একটা শহর, মানে খুলনা একটা জায়গা, কিন্তু এটা কিন্তু একটা শহর। তাহলে আমি এখানে সিটি লিখতে পারি। সিটি বলতে কিন্তু মানে অস্ট্রেলিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, মানে যে কোনো পৃথিবীর যে কোনো দেশের একটা শহরকে বোঝায় সিটি। মানে সিটি, যখন আমি সিটিতে বাস করি তখন কিন্তু সবাই জিজ্ঞাসা করবে কোন সিটিতে তুমি বাস করো। মানে সিটি বলতে কিন্তু নির্দিষ্ট কোনো জায়গাকে বোঝায় না, মানে পুরো বিশ্বের যে কোনো একটা শহর হতে পারে। মানে ঢাকা একটা সিটি, খুলনা একটা সিটি, রাজশাহী একটা সিটি, বগুড়া একটা সিটি, এরকম পৃথিবীতে আরো অনেক সিটি আছে। তাহলে দেখুন খুলনা বলতে কিন্তু নির্দিষ্ট খুলনাকেই বোঝাচ্ছে, আর সিটি যদি বলি তাহলে পুরো বিশ্বের যে কোনো একটা সিটিকেই বোঝাচ্ছে। এখন আমি যদি বলি আমি এখন আসি কোথায়, মনে করেন বাংলাদেশে আসি, বাংলাদেশ। আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন আপনি কোথায় আছেন, আমি বলবো আমি বাংলাদেশে আছি। কিন্তু এই বাংলাদেশের কিন্তু আরেকটা নাম আছে, কান্ট্রি। কান্ট্রি। এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় বাস করেন, আমি কি যদি বলি কান্ট্রিতে বাস করি, এটা কিন্তু হবে না, কারণ কান্ট্রি, আমি কোন কান্ট্রিতে বাস করি? পৃথিবীতে তো কান্ট্রির অভাব নেই, দেশের অভাব নেই, কিন্তু আমি যখন স্পেসিফিকলি বলবো বাংলাদেশে বাস করি তখন কিন্তু সেটা হয়ে যাবে কি প্রপার, আর কান্ট্রি বললে সেটা হয়ে যাবে কমন নাউন। এরপরে আমরা এরকম ভাবে বলতে পারি, মনে করুন পদ্মা, পদ্মা, মেঘনা, এরকম পদ,
পদ্মা। পদ্মা বললেই কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে আসে রিভার। পদ্মা একটা নদী, মেঘনা একটা নদী, যমুনা একটা নদী, বুড়িগঙ্গা একটা নদী, এরকম অনেক নদীর নাম মনে চলে আসে। তাহলে এই পদ্মা এটা কিন্তু একটা রিভার। এখন আমি যদি বলি যে আমি রিভারে সাঁতার কাটি, নদীতে সাঁতার কাটি, আপনি কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করবেন কোন নদীতে সাঁতার কাটেন এরকম। কিন্তু আমি যদি বলি আমি পদ্মায় সাঁতার কাটি, কেউ কিন্তু আমার কাছে প্রশ্ন করবে না। সবাই কিন্তু এক বাক্যে বুঝতে পারবে যে পদ্মা একটা নির্দিষ্ট পদ্মা নদী আছে আমাদের, অথবা মেঘনা, যমুনা, যে কোনোটা হতে পারে। কিন্তু আমি যদি বলি রিভার, তাহলে কিন্তু এই পুরো বিশ্বের যে কোনো একটা রিভার হতে পারে, যে কোনো একটা রিভার হতে পারে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা আর দু একটা উদাহরণ দিই, আমরা পরের স্টেপে যাই। দেখুন, আমি বললাম সানডে। সানডে, এখন সানডে বললে কিন্তু রবিবার। সপ্তাহে 7টা ডে আছে, তার একটা ডে সানডে। মানে সানডে বলতে কিন্তু আমরা রবিবারকেই বোঝাই। সানডে বলতে তো আর আমরা মানডেকে বোঝাই না। সানডে মানে সানডে, নির্দিষ্ট। কিন্তু আমি যদি বলি ডে, ডে মানে কিন্তু দিন, 7 দিনের যে কোনো একটা দিন হতে পারে। পুরো 7 দিনকেই বোঝাবে ডে বললে, যে কোনো একটা দিন হতে পারে। কিন্তু আমি যদি বলি সানডে অথবা মানডে অথবা ফ্রাইডে, তখন কিন্তু নির্দিষ্ট একটা নাম বোঝাবে, ওটা কিন্তু প্রপার হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিয়ে আমি মনে করুন বললাম মে। তো আমরা জানি মে একটা মাসের নাম, 12টা মাস আছে তার একটা নাম। মে বললে কিন্তু আমরা মেকেই বুঝবো, অন্য কিছুকে কিন্তু বুঝবো না। কিন্তু আমি এই মে না বলে যদি আমি বলি মান্থ, তাহলে কিন্তু 12টা মাসের যে কোনো একটা মাসকে বোঝাবে। আমি কিন্তু এখানে স্পেসিফিকলি বুঝতে পারছি না কোন মাসটা, মান্থ হয়ে যাচ্ছে। তাহলে যখন এরকম হাজারটা উদাহরণ দেওয়া যায়, আপনি যদি এই যে কম্পেয়ার করে করে উদাহরণগুলো আপনাকে দেওয়া হলো, আপনি যদি এই উদাহরণগুলো খুব সুন্দরভাবে শেখেন, তারপরে যদি আপনার যদি বাসায় কোনো গাইড বই থাকে, আপনি যদি ওইখান থেকে প্র্যাকটিস করেন, আপনি ইনশাআল্লাহ আর কখনো ভুলবেন না, আশা করছি। এরপরে আরও উদাহরণ দেওয়া যায়। মনে করুন যে বাংলাদেশের বিখ্যাত খেলোয়াড় তামিম ইকবাল, মুশফিকুর রহিম। আমি যদি বলি যে মুশফিকুর রহিম, তো উনি একজন খেলোয়াড়, তো উনি মুশফিকুর রহিম, শুধু ওনাকেই বোঝায়। কিন্তু আমি যদি বলি উনি একজন প্লেয়ার, মানে প্লেয়ার বলতে কিন্তু শুধু মুশফিককে বোঝাবে না। এই পৃথিবীতে যত ক্রিকেট খেলোয়াড় আছে, অন্য কোনো খেলোয়াড় আছে, সেই খেলোয়াড় বলতে কিন্তু সকল খেলোয়াড়দেরকে বোঝাবে। আমি যদি ডক্টর বলি, তা একজন ডক্টরের কিন্তু নাম বোঝাবে না। মনে করুন আমি বললাম যে বিখ্যাত একজন ডক্টরের নাম বললাম যে ফজলুল করিম একজন ডক্টর। আমি যদি ফজলুল করিম বলি যে উনি একজন ডক্টর, তাহলে ফজলুল করিম কিন্তু নির্দিষ্ট। কিন্তু আমি যদি ডক্টর বলি, তাহলে এই পৃথিবীতে যত ডক্টর আছে সকলে বোঝাবে। এরকম ভাবে আপনি বারবার বোঝার জিনিসও প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসুন আমরা কিছু পার্থক্য দেখি, প্রপার এবং কমন। এটা আমরা বাক্যে কিভাবে চিনবো, পার্থক্যটা কি, এটা আমরা দেখব। তাহলে আমরা লিখব প্রপার এবং কমন। আপনারা যারা একেবারে বেসিক থেকে শিখতে চান, আমি কিন্তু মানে খুব স্লোলি পড়াচ্ছি। আপনারা কিন্তু এগুলো খাতায় লিখে সুন্দরভাবে নোট করে পড়ে মুখস্থ করে প্র্যাকটিস করতে পারেন। আশা করছি এই টপিকটা আর কারো কাছে কখনো পড়া লাগবে না ইনশাল্লাহ। এখন দেখুন, প্রপার নাউনের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য, আমি এখন লিখছি না, আপনারা আমার কথা শেষ হয়ে গেলে লিখে নেবেন, যে এই যে প্রপার নাউন বাক্যের মানে যেখানেই বসুক না কেন, মানে একটা সেন্টেন্সের যেখানেই বসুক, সেই প্রপার নাউনের যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার প্রথম যে লেটারটা সবসময় ক্যাপিটাল লেটারের হবে, মানে বড় হাতের অক্ষরে হবে। মানে যেমন আমি যদি বলি এরকম ঢাকা, আমি তো একটু আগে বলছি ঢাকা একটা স্পেসিফিক একটা শহরের নাম। এখন এই ঢাকা বাক্যের মধ্যে যেখানেই বসুক না কেন, এই যে প্রথম যে লেটারটা, আমরা জানি 1টা লিটার, 2টা লিটার, 3টা, 4টা, 5টা লিটার এসে, এই যে প্রথম যে লেটারটা,
এই লেটারটা ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল লেটার মিনস হচ্ছে বড় হাতের অক্ষর। আমরা ছোটবেলায় পড়েছি না, বড় হাতের অক্ষর মানে এরকম করে লেখা এ বি সি, আর স্মল লেটার মানে এ বি সি এরকম ভাবে লেখা। বিশ্বাস করুন অনেকে কিন্তু আমরা এই ক্যাপিটাল লেটার স্মল লেটারেরও পার্থক্য বুঝতে পারি না, এই জন্য আমি একটু লিখে দিয়েছি, যারা বিগিনার আছে তাদের বুঝতে খুব সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে প্রপার নাউনের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? প্রপার নাউনে সাধারণত আর্টিকেল বসে না। এই প্রপার নাউনে সাধারণত আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। তবে আর্টিকেলের নিয়ম অনুসারে আর্টিকেল বসে। যেমন নির্দিষ্ট করে যখন বোঝানো হয় যে দ্য পদ্মা ইজ আ বিগ রিভার ইন বাংলাদেশ, বাংলাদেশে একটা বড় নদী হচ্ছে পদ্মা, এরকম যখন বোঝাবে তাহলে কি বসে যে প্রপার নাউনে সাধারণত আর্টিকেল বসে না, তবে আর্টিকেলের নিয়ম অনুসারে আর্টিকেল বসে। যে নির্দিষ্ট করে বোঝাতে আমরা জানি আর্থ সান এগুলো পদ্মা, এরকম নির্দিষ্ট করে বোঝাতে গেলে তখন কিন্তু দাটা ইউজ হয়। এরপর কমন নাউন। কমন নাউনটা কি হবে? কমন নাউন বাক্যে কখনো একা বসবে না। কমন নাউন বাক্যে কখনো একা বসে না, বসে না। হয় সে নিজে প্লুরাল হবে, হয় সে নিজে, প্লুরাল মানে হচ্ছে বহুবচন, প্লুরাল হবে, অথবা তার আগে বা পূর্বে, অথবা তার আগে বা পূর্বে আর্টিকেল ডিটারমিনার অথবা আর্টিকেল অথবা ডিটারমিনার নিয়ে আসবে। তাহলে কি হলো? কমন নাউন বাক্যে কখনো একা বসে না, সে নিজে হয় প্লুরাল হয়ে বসবে, অথবা তার আগে আর্টিকেল অথবা ডিটারমিনার নিয়ে আসবে। আর্টিকেল মানে তো আমরা জানি এ এন এবং দি, এ এবং এন ব্যবহৃত হয় অনির্দিষ্টর ক্ষেত্রে, আর নির্দিষ্ট করে বোঝালে দা ইউজ হয়। আর ডিটারমিনার কি? ডিটারমিনার এটা নতুন নাম হতে পারে, কিন্তু পূর্বে যাকে মানে ওল্ড গ্রামারে যাকে, ট্র্যাডিশনাল গ্রামারে যাকে বলা হতো অ্যাডজেক্টিভ, মডার্ন গ্রামারে তাকেই বলা হয় ডিটারমিনার, মানে নাউনের আগে বসে। যেমন সাম, লিটল, ফিউ, এরকম আরো অনেক, যেটা নাউনের আগে বসে নাউনের দোষ গুণ এইসব মডিফাই করে, এটাই হচ্ছে ডিটারমিনার। তাহলে এই যে 1 নম্বর পয়েন্ট আর এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তো বাক্যে কখনো একা বসে না, প্লুরাল হয়। কমন নাউন প্লুরাল হয় 2 ভাবে। কমন নাউন প্লুরাল হবে 2 ভাবে। যেমন 1 নম্বরে হচ্ছে এস বা ইএস যোগ করে, আর 2 নম্বরটা হলো দা প্লাস অ্যাডজেক্টিভ। এই 2 ভাবেই কেবল প্লুরাল হতে পারে কমন নাউন। এখন এখানে খুব ইম্পর্টেন্ট একটি কথা, যে অ্যাডজেক্টিভ, মনে করুন আমি বললাম আর আই সিএইচ, অথবা আমি বললাম POO আর পোর। আমরা জানি রিচ, পোর এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আগে যখন আমরা দা বসাবো তখন কিন্তু এগুলো প্লুরাল কমন নাউন গঠন হবে। এইগুলো আর তখন অ্যাডজেক্টিভ থাকবে না, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা কখনো সাবজেক্টের জায়গায় বসলেও সাবজেক্ট হতে পারবে না, এবং অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বাই এস যোগ করা যায় না। অ্যাডজেক্টিভের সাথে খুব মানে ছোট ছোট কিছু খুব গুরুত্বপূর্ণ নোট, এগুলো কিন্তু যে কোনো গ্রামারে খুব দরকার হয়। যে আমরা ভাবতে পারি দা প্লাস রিচ,
তাহলে কি এটা অ্যাডজেক্টিভ? এটা প্লুরাল কমন। তখন এই যে প্লুরালের ইসের সাথে অ্যাডজেক্টিভের সাথে যখন দা হয় তখন এটা অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না, ওইটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। আর তারপরে কিন্তু ভার্ব সবসময় কি হয়? প্লুরাল হয়। ভার্ব হয় প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। তাহলে কি হলো? যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, দা পুয়ার, এরকম আমরা লিখতে পারি, দা পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি। মানে এটা একটা কথার কথা, কারণ প্রকৃত গরিব যারা তারাই হচ্ছে সুখে থাকে। কিন্তু আমরা যদি বাস্তবিক দিক থেকে লক্ষ্য করি তাহলে অনেক মানে ক্ষুধার যন্ত্রণা, অর্থের যন্ত্রণা, এরকম অনেক মানে রোগ হলে চিকিৎসা করাতে না পারার অনেক যন্ত্রণা থাকে। এই জন্যই সাধারণত বলা হয় পুয়াররা মানে দরিদ্ররা, গরিবরা হচ্ছে আনহ্যাপি হয়, কিন্তু মূলত না। কিন্তু এখন দেখুন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এর সাথে দা এসে এটা কিন্তু কমন প্লুরাল হয়ে গিয়েছে। এই জন্যই এখানে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে না, ইজ হবে না, সবসময় আর হবে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এবং সাথে সাথে এটা খেয়াল রাখবেন যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা সাবজেক্টের জায়গায় বসতে পারবে, কিন্তু এরা কখনো সাবজেক্ট হয় না। আমরা জানি নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট এরা হচ্ছে যে আপনার হয় সাবজেক্ট হিসেবে হয়, কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এরা সাবজেক্টের জায়গায় বসলেও এরা কখনো সাবজেক্ট হয় না। এবং একটা কথা মনে রাখবেন, যেমন আমি বললাম গুড, এটা কিন্তু আমরা সকলে জানি গুড একটা অ্যাডজেক্টিভ মানে গুণ। এই অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইএস যোগ হবে না, একেবারে বোল্ড অক্ষরে। কারণ কি? যখন এই অ্যাডজেক্টিভের সাথে আপনি এস বা ইএস যোগ করবেন তখন কিন্তু এর পুরো অর্থটাই পাল্টে যাবে। যেমন আমি ধরুন এই যে গুড, গুডের সাথে আমি এস যোগ করলাম, তখন এখানে কিন্তু পণ্য হয়ে গেল, মানে মালামাল। এরকম আরো অনেক অ্যাডজেক্টিভ আছে যার সাথে এস যোগ করলে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যাবে, ওটা আর অ্যাডজেক্টিভ থাকে না। আশা করছি বুঝতে পারছেন। এবার আমি কিছু উদাহরণ দিই। মনে করুন আমি লিখলাম নিপা রিডস আ বুক, বুক। অথবা আমি বললাম নিপা রিডস বুকস। অথবা আমি বললাম নিপা রিডস সাম বুকস। অথবা আমি বললাম নিপা রিডস বুক। এখন এখানে বলুন তো কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট? আসুন আমরা একটু দেখি এবং বোঝার চেষ্টা করি। নিপা রিডস, এখানে এস হয়েছে কারণ নিপা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস বাই এস হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিটে আছে বা সিম্পল ইনডিফিনিট মানে প্রেজেন্টে আছে, কারণ এখানে শ্যাল উইল মানে তারপরে অজয়ার অথবা ভার্বের ভি ফর্ম এরকম কিছুই নেই। এটা একটা সাধারণ প্রেজেন্ট টেন্স, একটা বর্তমানকালের বাক্য। নিপা রিডস আ বুক, নিপা একটা বই পড়ে। এখন এই জন্য এখানে ভার্বের সাথে এস বা যোগ হয়েছে। দেখুন আমরা জানি এ এন এবং দা হচ্ছে আর্টিকেল, তাহলে নিপা রিডস আ বুক, নিপা একটা বই পড়ে। আমরা জানি এই যে বুকস, এই বুক কিন্তু একটা কমন নাউন, কমন নাউন। কারণ বুক বলতে কিন্তু এই পৃথিবীতে যত বই আছে সকল বইকে বোঝায়। বুক বলতে কিন্তু শুধু বাংলাকে বোঝায়। আমি যদি বলি গীতাঞ্জলি তখন সেটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। আমি যদি বলি বাংলা বুক, বাংলা, তখন কিন্তু বাংলাটা হচ্ছে তখন সেটা প্রপার নাউন হয়ে যাবে। কিন্তু আমি যদি শুধু এরকম ভাবে বলি বুক, এখন এই বুক বলতে কিন্তু এই দুনিয়ায় যত বই আছে সকল বইয়ের মধ্যে ইনক্লুডেড, তাহলে এই বুক হচ্ছে কমন নাউন। আমরা একটু আগেই পড়ে আসছি যে কমন নাউন বাক্যে কখনো একা বসে না, হয় সে প্লুরাল হবে অথবা তার আগে একটা ডিটারমিনার অথবা একটা আর্টিকেল সে নিয়ে আসবে, আদারওয়াইজ সে কারেক্ট হবে না। এখন দেখুন বুক আমরা এটা জানি কমন নাউন মানে সমগ্র বইকে বোঝানো হয়।
এর আগে একটা এ নিয়ে এসে এটা আর্টিকেল আছে, আর্টিকেল থাকার কারণে এই বাক্যটা কিন্তু একেবারে কারেক্ট আছে। এরপরে দেখুন নিপা রিডস আ বুকস, মানে নিপা অনেকগুলো বই পড়ে। ইটস আ কারেক্ট বিকজ, কারণ কি এই বুকস দেখেন প্লুরাল হয়েছে, আমরা জানি কমন নাউন বাক্যে প্লুরাল হয়ে বসতে পারে। ইটস আ কারেক্ট। এরপরে আমি বললাম নিপা রিডস সাম বুকস, নিপা কিছু বই পড়ে। এখন দেখুন এই যে সাম কিন্তু একটা ডিটারমিনার, এই যে বুকস কিছু, এখানে সামের কারণে বুকস হয়েছে, কিছু এজন্য এস হয়েছে, এটাও কিন্তু কারেক্ট, ডিটারমিনার বসেছে। এবার দেখুন নিপা রিডস বুক, নিপা বই পড়ে, এটা কিন্তু কারেক্ট না, ইনকারেক্ট, সম্পূর্ণ এটা কিন্তু ভুল। কারণ দেখুন এস বাই এস হয়ে প্লুরালও হয়নি, আবার আর্টিকেলও আসেনি, ডিটারমিনারও আসেনি। কারেকশন পার্টের মধ্যে অনেক সময় এই ধরনের গ্রামার কিন্তু ঢুকায় দেয়। আপনারা যারা হচ্ছে জব প্রার্থী আছেন খুব সিনসিয়ারলি এই বিষয়গুলো নোট করবেন, খুব খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা ভিডিওই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, আর এই সকল তথ্যের সমন্বয়ে কিন্তু একটা মানুষ প্রপারলি একটা বিষয় সম্পর্কে অবগত হয়। তো এই ছোট ছোট পয়েন্টগুলো আপনারা খুব সুন্দরভাবে নোট করবেন এবং অবশ্যই মুখস্থ করে ফেলবেন, এবং সাথে সাথে প্র্যাকটিস করতে ভুলবেন না। এখন তাহলে এটা কিন্তু কাটা গেল। আশা করছি প্রপার নাউন এবং কমন নাউনের একেবারে বেসিক যে আলোচনাটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। এবার আমরা কালেকটিভটা শিখব। প্রপার এবং কমন নাউনের একেবারে বেসিক কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে ফেলছি। প্রপার এবং কমনের আরও অনেক কথা আছে যেগুলো অ্যাডভান্স, ওইগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে ট্রান্সফরমেশন অফ নাউন। ধরুন যে আমার নাম মারুপা, আমি সর্বপ্রথমে পৃথিবীতে যখন জন্মাইছিলাম তখন আমার একটা পরিচয় ছিল, আমি হচ্ছে একটা মেয়ে, মানে কারো মেয়ে। এই আমার যখন একটা ভাই হয়েছিল তখন আমি কিন্তু বোন হয়ে গিয়েছিলাম। অথবা আমার যখন বিয়ে হয়েছে তখন আমি কারো স্ত্রী হয়েছি, আমার স্বামীর যদি বোন থাকে তার ভাবি হয়েছি। এরকম আমি যদি মা হই তখন কিন্তু আমি আমার সন্তানের মা হব। এরকম এই আমি নামটা, আমি মানুষটা কিন্তু একই সময় ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার বহন করছি। এইটাকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ নাউন। এই পার্টটা যখন আমরা আলোচনা করব তখন আমরা কমন এবং প্রপার নাউনের যে অ্যাডভান্স লেভেল আলোচনাটা আছে সেটা আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা এখন কালেকটিভটা শেখার চেষ্টা করি। কালেকটিভ, আমরা জানি কালেকটিভ মানে হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক বিশেষ্য, বিশেষ্য এই সবই কিন্তু নাম। এই কালেকটিভও কিন্তু নাম, এটা সব নাম, বস্তুবাচকের নাম। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক। এক্সট্রিমলি সরি, স্লিপ অফ টাং। সমষ্টিবাচক। অনেক সময় কথা বলার জন্য অনেক কিছু মুখ থেকে স্লিপ অফ টাং হয়ে যায়, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের চোখে ধরা পড়লে আমরা ইনশাআল্লাহ এটা কারেকশন করে নেব। কালেকটিভ বা সমষ্টিবাচক বিশেষ্য, এই কালেকটিভ এবং কমনের সাথে কিন্তু দারুণ একটা মিল আছে। কালেকটিভ হচ্ছে কোনো একটা সমষ্টি, একত্রিত একটা রূপ। যেমন আমরা কমন নাউন শিখে আসছি, কমন নাউন থেকে কিন্তু কালেকটিভ নাউন গঠিত হয়। কিরকম আমরা দেখছি, দেখুন আমি খুব সুন্দর একটা উদাহরণ দিই। মনে করুন যে বুক, আমি একটু আগে শিখে আসছিলাম যে বুক মানে হলো বই, আর এটা একটা কমন নাউন, কারণ এই পৃথিবীর বইকে বোঝায়, নির্দিষ্ট একটা বইকে বোঝায় না। এই যে বুক, এই কয়েকটা বই যখন আমাদের হয়ে যায়, মনে করেন আমার 50টা বুকস আছে, তখন কিন্তু আমি একটা লাইব্রেরির প্রয়োজন মনে করি। তো কয়েকটা বুক মিলে কিন্তু একটা লাইব্রেরি হয়। লাইব্রেরি হয়। এই যে লাইব্রেরি কিন্তু কয়েকটা বইয়ের সমষ্টি, এটা হচ্ছে কালেকটিভ। সমষ্টি রূপ বোঝালে সেটা কালেকটিভ হবে, এটা হচ্ছে কালেকটিভ। আর এই বুকটা হচ্ছে কমন নাউন।
এরপরে আমি আর একটা উদাহরণ দিই, আমি বললাম প্লেয়ার। প্লেয়ার, আমরা জানি প্লেয়ার বলতে এই পৃথিবীর যত খেলোয়াড় আছে তাদেরকে বোঝায়, ইটস আ কমন নাউন। কয়েকজন প্লেয়ার নিয়ে যারা খেলা দেখেন খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কয়েকজন প্লেয়ার নিয়ে কিন্তু একটা টিম গঠন করা হয়, আর টিমের থেকে একটু বড় স্কোয়াড গঠন করা হয়। যেমন এই টিম থেকে কিন্তু এই প্লেয়ার থেকে কিন্তু টিম গঠন করা হয়। টিম বললে কিন্তু আমাদের বুঝতে একদম অসুবিধা নেই যে কয়েকজন প্লেয়ারের মানে সমষ্টি মানে সমন্বিত একটা রূপ হচ্ছে টিম, অথবা এটাকে স্কোয়াডও বলা হয়। তাহলে বুঝতে পারছেন কমন নাউনের সাথে কিন্তু খুব সুন্দর একটা মিলবন্ধন আছে কালেকটিভের। এরপরে কালেকটিভের আরো কিছু মানে খুব ইম্পর্টেন্ট কিছু আছে, এক্সাম্পল আছে, যেমন আর্মি, নেভি, পুলিশ। এই আর্মি কিন্তু কয়েকজন বা সোলজার নিয়ে, সৈনিক নিয়ে গঠন হয়, নেভিও তাই, পুলিশও তাই। এরপরে আছে মনে করুন যে কি আছে, শোল, মানে মাছের ঝাঁককে বোঝানো হয়। তারপরে আছে গভর্নমেন্ট আছে, সরকার কিন্তু কয়েকজন নিয়ে গঠিত হয়। অডিয়েন্স, কয়েকজনের সমন্বিত রূপ। ক্লাস কিন্তু কালেকটিভ নাউন, কারণ স্টুডেন্ট ইটস আ কমন নাউন, কয়েকজন ছাত্র মিলে কিন্তু একটা ক্লাস গঠিত হয়, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে আরো অনেক উদাহরণ আছে, খুব ইম্পর্টেন্ট কিছু উদাহরণ আসে যেগুলো পরীক্ষায় বারবার মানে আসে। আসুন আমি সেগুলো লিখছি, আপনারা সেগুলো খাতায় লিখে মুখস্থ করবেন। দেখুন কালেকটিভের এখানে কিছু উদাহরণ আছে যেগুলো কিন্তু মুখস্থ করতে হয়, এগুলো মুখস্থ ছাড়া কোনোভাবে পসিবল না। আপনাদের কাছে যদি কোনো বুক থাকে তো আপনারা সেখান থেকে এই কালেকটিভের যে মুখস্থ যে পার্টটা, এটা মুখস্থ করে ফেলবেন। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে, যেমন এই যে হার্ড মানে পশুর দল, ফ্লিট মানে রণতরীর বহর, ফেয়ার অফ শুজ এই যে মানে জুতা জোড়া, আর শোল অফ ফিশ মানে মাছের ঝাঁককে বোঝাতে শোল ব্যবহার করা হয়, আর টিম অফ প্লেয়ার মানে খেলোয়াড়ের দল বোঝাতে টিম ব্যবহার করা হয়। এরকম আরো কিছু উদাহরণ আছে, আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন। এখন দেখুন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আ হার্ড অফ ক্যাটল ইজ নাকি আর পাসিং। দেখুন এই যে কালেকটিভ নাউন দিয়ে সাধারণত যদি কালেকটিভ নাউন দিয়ে এটা যদি সাবজেক্ট হয়, কালেকটিভ নাউনটা যদি সাবজেক্ট হয় তাহলে সাধারণত ভার্বটা হয় সিঙ্গুলার, প্লুরাল হয় না। আমরা জানি ইজ এবং আর এর মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার, প্লুরালটা হয় না। কিন্তু একটা বিষয় আছে যেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড মানে নাউনের বহুমুখিতা। আমরা তো জানি সাধারণত আরেকটা খুব ইম্পর্টেন্ট আছে, যে এটা দিয়ে সাধারণত দেওয়া হয় জুরি মানে হচ্ছে কি বিচারক মণ্ডলী, এদের সকলের একটা একত্রিত রূপ। নাউন অফ মাল্টিটিউড মানে কি কালেকটিভ নাউন দিয়ে যদি একটা বিষয় না বুঝিয়ে যদি প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত বোঝায়, যেমন সকল বিচারকরা তাদের ওপিনিয়ন জানিয়েছে, মতামত জানিয়েছে, এরকম যদি হয় তার এক একজনের আলাদা আলাদা মতামত, তখন কিন্তু এই কালেকটিভ নাউনটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। আমি দুইটা উদাহরণ দিই, তারপরে আমি একটু আপনাদেরকে বোঝাই। দেখুন আমি দুইটা উদাহরণ রেখেছি। এই কালেকটিভ নাউনের ভার্ব নিয়ে কিন্তু অনেক সময় প্রবলেম হয়, কারেকশন পার্টে এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন এখানে দেখুন দ্য জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন। এখন কালেকটিভ নাউন তো আমরা বলছি যে সাধারণত এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু এটা কিন্তু যদি আমি না মানি, আমি যদি অন্যভাবে অ্যাপ্লাই করি তাহলেই আমার সঠিক হবে। দ্য জুরি ইজ গিভিং, এই যে কালেকটিভ নাউন, এটা তো কালেকটিভ নাউন, এতে কোনো সন্দেহ নেই, বিচারক মণ্ডলী এদের একটা দল, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পরে এই যে ভার্বটা হবে, এই ভার্বটা সিঙ্গুলার হবে
নাকি প্লুরাল হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এই পরবর্তীতে যে নাউন থাকবে অথবা এমন কোনো একটা চিহ্ন থাকবে যেটা দেখে আপনি বুঝতে পারবেন সেটা প্লুরাল হবে। এই পাশের এই নাউনটা অথবা পরবর্তী কোনো চিহ্ন যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল নিতে হবে, আর যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার নিতে হবে। দেখুন, দ্য জুরি ইজ গিভিং ইটস ওপিনিয়ন, ইট থেকে ইটস হচ্ছে সিঙ্গুলার, তো ইটস দেখুন দ্য জুরি ইজ গিভিং মানে বিচারক মণ্ডলীগণ দিয়েছে ইটস ওপিনিয়ন, তা মানে মতামত দিয়েছে, সকলের একটা মত, সকলের একটা মত। এই ইটস দেখে আমি কিন্তু এখানে বুঝতে পেরেছি এখানে ইজ হবে। এখানে দেখুন দ্য জুরি আর গিভিং দেয়ার অপিনিয়ন মানে তাদের ভিন্ন ভিন্ন মত জানিয়েছে, মানে 10 জন যদি বিচারক থাকে তো 10 জন কিন্তু ভিন্ন ভিন্ন মত দিয়েছে। এই দেয়ারটা দেখে আমি কিন্তু বুঝতে পারছি এখানে আর হবে। তো মূলত কালেকটিভ নাউনের ভার্ব গঠন হয় এইভাবে। সাধারণত যে বলা হয় যে কালেকটিভ নাউনের ভার্ব সিঙ্গুলার হয়, এটা কিন্তু খাটে না। কিন্তু আপনি যদি এই কালেকটিভ নাউনের এই পরবর্তী নাউনটা অথবা পরবর্তী কোনো সিম্বল দেখে যদি আপনি ভার্ব ফাইন্ড আউটের চেষ্টা করেন তাহলে আপনি 100% প্রত্যেকবারই কারেক্ট করবেন ইনশাল্লাহ। এরপর আমরা শিখব মেট্রিয়াল নাউন। আমরা জানি মেটেরিয়াল মানে হচ্ছে বস্তুবাচক, বিশেষ্য। এখন দেখুন, মেটেরিয়াল নাউন মানে বস্তুবাচক হলেও এখানে কিন্তু সাধারণত বস্তুকে বোঝায় না, বোঝানো হয় বস্তু তৈরির উপাদানকে, বোঝানো হয় বস্তু তৈরির উপাদান। যেমন ধরুন আমি বললাম রিং, আংটি। এই আংটি কিন্তু একটা কমন নাউন। এই পৃথিবীতে কত ধরনের আংটি হয়, আংটি বলতে কিন্তু সকল আংটিকে বোঝানো হয়, এটা কিন্তু কমন নাউন। এই আংটি তৈরি হয় কি দিয়ে? গোল্ড অথবা সিলভার অথবা ডায়মন্ড, প্লাটিনাম, যে কোনো একটা হতে পারে। এইটা হচ্ছে এই যে উপাদানটা, বস্তু তৈরির উপাদান যা দিয়ে কোনো কিছু তৈরি হয়। এই যে গোল্ড দিয়ে তৈরি হয়, সিলভার দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। অথবা আমি বললাম নেকলেসটাও কিন্তু কমন নাউন। এই নেকলেস তৈরি হয় কি দিয়ে? গোল্ড দিয়ে, সিলভার দিয়ে। গোল্ড সিলভার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অথবা আমি বললাম টেবল, এই টেবলটা কিন্তু একটা কমন নাউন, যে কোনো একটা টেবলকে বোঝানো হয়, এটা হচ্ছে কমন নাউন। এই টেবিল তৈরি হয় কি দিয়ে? উড দিয়ে, কাঠ দিয়ে তৈরি হয়। চেয়ার তৈরি হয় কি দিয়ে? উড দিয়ে। চেয়ার টেবিল কিন্তু এটা কিন্তু বস্তু, কিন্তু এটা দিয়ে কিন্তু কখনোই ম্যাটেরিয়াল নাউন হবে না, এরা কিন্তু কমন নাউন। এটা তৈরি হয় কি দিয়ে? উড দিয়ে, কাঠ দিয়ে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যা দিয়ে আবার অন্য কিছু তৈরি করা যায়। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, আমি বললাম বুক। এই বুক তৈরি হয় কি দিয়ে? পেপার। এই পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বুকটা হচ্ছে কমন নাউন। এরপর আরো কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে ওয়াটার, সুগার, মিল্ক, এরপর অয়েল, এরপর সল্ট, এরকম আরো অনেক উদাহরণ আছে। এই প্রত্যেকটা কিন্তু আবার আরেকটা জিনিস তৈরি করে, এগুলো সব ম্যাটেরিয়াল নাউন।
ম্যাটেরিয়াল নাউন। আশা করছি বুঝতে পেরেছেন। এই ম্যাটেরিয়াল নাউন যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন আমি বললাম ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার। ক্লিয়ার, এই যে ওয়াটার বাক্যের সাবজেক্ট হয়েছে ম্যাটেরিয়াল নাউন, এই জন্য আমরা ভার্বকে সিঙ্গুলার নিয়েছি। এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস বুঝবো যে মানে কোনো এনিমালেরই মাংসকে সাধারণত ম্যাটেরিয়াল নাউন ধরা হয়। যেমন শিপ, শিপ মানে তো ভেড়া, আমরা জানি। শিপের উপাদান কি? শিপের উপাদান হচ্ছে মাটন। মাটন, শিপ, শিপ থেকে মাটন। এই মাটন কিন্তু ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। তারপরে আমি বললাম কাউ, কাউ গরু, কমন নাউন। এই কাউ থেকে কাউয়ের উপাদান কি? বিপ। এই বিপ এটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা বুঝতে পারছি যে শুধু বস্তু নয়, বস্তু উপাদানের মানে বস্তু তৈরির উপাদানকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা শিখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিডিওর শুরুতেই আমরা মোটামুটি বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন একটা নাউন যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমরা জাস্ট অনুভব করতে পারি। যেমন লাভ, ভালোবাসা। ভালোবাসা কি আমরা দেখতে পাই নাকি ছুঁইতে পাই, নাকি এর কোনো আকৃতি আছে? কোনো আকৃতি নেই, কিন্তু ভালোবাসা কিন্তু আমরা জাস্ট অনুভব করি। তারপরে হেট, ইগো, এডুকেশন, ইগনোরেন্স, ইগনোরেন্স। এরপরে এই যে হেট, ঘৃণা, আমরা কিন্তু এটা দেখতে পাই না, জাস্ট অনুভব করি। ইগো, শিক্ষকতা। তারপরে হচ্ছে জ্ঞান, জ্ঞানটা কিন্তু আমরা শিক্ষা, এটা কিন্তু আমরা দেখতে পাই না, এটা কিন্তু জাস্ট আমরা অনুভব করি। তারপরে মাদারহুড, মাদারহুড, এই যে মাদারহুড, মাতৃত্বকালীন, এটা কিন্তু আমরা অনুভব করি, এটা কিন্তু দেখা যায় না। তারপরে দেখুন ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এটাও কিন্তু আমরা অনুভব করি। স্টুডেন্টশিপ, স্টুডেন্টশিপ। তারপরে মনে করুন চাইল্ডহুড, অনেস্টি, এগুলো কিন্তু আমরা কিছুই দেখতে ছুঁইতে, এর কোনো সাধারণ আকৃতি নেই, আমরা এগুলো জাস্ট ইমাজিন করি, ফিল করি। ডিগনিটি, এই যে সম্মান, এটা কি আমরা দেখতে পাই? এটা কিন্তু আমরা অনুভব করি। তাহলে যার বাহ্যিক আকৃতি নেই, ধরতে পারা যায় না, এই যে আমরা কি অনুভব করি জাস্ট, এই অনুভবকে বলা হয়, অন্তর দিয়ে যে অনুভব করি এটাকেই বলা হয়, সেই নাউনগুলোকে বলা হয় মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে উদাহরণগুলো দেখলেন, আশা করছি এই যে উদাহরণগুলো আছে খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন। এগুলো কিন্তু সাধারণত হুবহু দিয়ে দেয়। এছাড়া আরেকটা বিষয় আছে, যেমন আর্টস, আর্টস অ্যান্ড সায়েন্স। আর্টস এবং সায়েন্সের যে বিষয়গুলো আছে এগুলোকে অ্যাবস্ট্রাক্ট ধরা হয়। যেমন মিউজিক, গ্রামার, কেমিস্ট্রি, এইগুলোকে সাধারণত অ্যাবস্ট্রাক্ট ধরা হয়। তাহলে এরই মাধ্যমে আমরা 5 প্রকারের নাউন সম্পর্কে একেবারে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে জানার চেষ্টা করলাম।
আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এই নাউনের পরবর্তী পার্টটি আমি নতুন আরেকটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমাদের এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মারুফা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন ভিডিওটিতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।